হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমি শুরু করব তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর হচ্ছে 333 এবং 334, সেট নম্বর 12। তো চলো শুরু করি এই ভিডিওটা। আমাদের প্রথম প্রশ্ন বলছে যে আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? একের এক দাগ। আসল আসল আর সবৃদ্ধি মূলের আমাকে অনুপাতটা বলছে 20:21। তো এখানে আমি ধরে নিলাম যে আসল হচ্ছে কত, 20x, আসল হচ্ছে 20x। এবার সবৃদ্ধি মূলের মানটা দেওয়া আছে কত, তোমার 21x। মানে এখানে আমার সুদ আর আসল মিলিয়ে কি দেওয়া আছে, 21x টাকা দেওয়া আছে। এখান থেকে আমি যদি কি বার করি, সুদটা বার করি, কত হয়ে যাবে, 21x মাইনাস পি, মানে আসল কত হয়ে যাবে, 20x। সুদে আসল থেকে আমি যদি সুদটা বার করি তো কি চলে আসবে, যে এখানে আমাকে সুদে আসল থেকে আসলটা বাদ দিতে হবে, তারপর আমি সুদটা পেয়ে যাব। তো আয়ের মানটা হলো এখানে এক্স। সময় হচ্ছে এখানে আমার 1 বছর, যেহেতু বার্ষিক বলেছে। আর এর মানটা বার করি, যে আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি। মানগুলা পুট করো, 100 ইন্টু আয়ের মান হচ্ছে এখানে এক্স, পি এর মান হচ্ছে এখানে কত, মানে আসল 20x, টি এর মান কত, 1 বছর, এক এক্স এক্স কেটে গেল, এটা হয়ে গেল 0 0 কাটলো, 5 দিয়ে 10। তো আর এর মান এখানে চলে আসলো কত, 5%। 5%, এটা হচ্ছে সঠিক। বুঝতে পারলে? চলো এবার নেক্সট প্রশ্ন 2 দাগ। বলছে 3x² মাইনাস 5x প্লাস সি ইকুয়াল টু 0 এর একটি বীজ 2 হলে অপর বীজটি কত হবে? তো এবার আমি এখানে সমীকরণটা লিখি প্রথমে। কত বলছে 2 দাগের, 3x² মাইনাস 2x প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, ভুল লিখলাম, 5x হবে এখানে। 3x² মাইনাস 5x প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের একটি বীজ বলে দেওয়া হয়েছে এখানে আমার 2। তো অপর বীজটি কত হবে? তো এখান থেকে আমি যদি কি করি, সি এর মানটা যদি আগে বার করে নিই, আমার একটি বীজ 2 দেওয়া আছে, তো এক্স এর একটা মান কি চলে আসবে, 2, মানে এটা দেওয়া আছে। তো এক্স এর মানটা এখানে পুট করো, তো কি হয়ে যাবে, 3 ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স এর মান হচ্ছে 2 প্লাস সি ইকুয়াল টু 0। তো এটা তোমার চলে আসবে 3 ইন্টু 4 মাইনাস 5 2 10 প্লাস সি ইকুয়াল টু 0। এটা হয়ে যাবে তোমার 3 4 12, 12 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে তোমার 2। তো এটা হয়ে যাবে সি প্লাস 2 ইকুয়াল টু 0। তো সি এর মান কত চলে আসলো এখানে, তোমার -2। এবার এই সি এর মানটা তুমি এখানে পুট করো, তো কি চলে আসবে, সি এর মানটা যদি পুট করি তো হয়ে যাবে তোমার, সি এর মানটা যদি পুট করি তো 3x² মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটা তুমি সমাধান করো, এক্স এর দুটা মান পেয়ে যাবে, একটা তো বলে দেওয়া হচ্ছে 2 আর অন্য একটা পেয়ে যাবে। তো এটা যদি সমাধান করি তো 3 2 এ 6, বুঝতে পারলে, 6 আমাকে 5 মিলাতে হবে বিয়োগ করে, তো 6 1 কে 6, 6 থেকে একবার দিলে 5 হয়ে যাচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে 3x² মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 2, এরকম করে ইকুয়াল টু 0। এখান থেকে আমি 3x কমন নিলাম, তো হয়ে যাচ্ছে এক্স মাইনাস 2 প্লাস 1 কমন নাও, তো হয়ে যাচ্ছে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এখান থেকে এক্স মাইনাস 2, এখান থেকে এক্স মাইনাস 2 কমন নাও, এক্স মাইনাস 2 কমন নিলাম, পড়ে থাকলো 3x প্লাস 1 ইকুয়াল টু 0। হয় এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 3x প্লাস 1 ইকুয়াল টু 0। তো একটা কি হয়ে যাবে, যে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এক্স এর একটা মান তো বলে দেওয়া আছে 2, তো আমার 2 চলে আসলো। অন্য মানটা কত হবে, অথবা অথবা 3x প্লাস 1 ইকুয়াল টু 0।
তো এক্স এর আর একটা মান কি চলে আসলো, -1/3। আমার এক্স এর একটা মান বলে দেওয়া আছে 2, আর অন্যটা কি আসলো, অপর বৃষ্টি কত আসলো, -1/3। এবার তোমরা অপশানে চেক করো কোনটা আছে, ওটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। বুঝতে পারলে এই অঙ্কটা? চলো নেক্সট প্রশ্ন 3 দাগ। বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি প্যারালাল সিডি এবং এবি বাহু বৃত্তের একটি ব্যাস। কোণ বিএসি ইকুয়াল টু 25 ডিগ্রি হলে কোণ ডিএসির মান কত হবে? এই টাইপের অঙ্ক তোমাদের আমি অনেকবার করিয়েছি, তো এই অঙ্কটা আমি তোমাদের করাবো না, এটা তোমাদের কাজ থাকলো, এটা তোমরা নিজে করবে, হোমওয়ার্ক। চলো 4 দাগের অঙ্কে বলছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা বাই 2 ইকুয়াল টু 1 হলে আমাকে অপশানে চেক করতে হবে কোনটা সঠিক হবে। 4 বলছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা বাই 2 ইকুয়াল টু 1 হলে আমাকে অপশানে চেক করতে হবে কোনটা সঠিক হচ্ছে। তো এটাকে দেখো, আমি সাইন স্কোয়ার বিটা বাই 2কে আমি ওই পাশে নিয়ে গেলাম। তো সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা বাই 2 হলো। এবার সাইন স্কোয়ার আলফা থেকে গেল, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কি, কস স্কোয়ার কি হয়ে যাবে, বিটা বাই 2, এটা লিখতে পারি। তো সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু এ কস স্কোয়ার বিটা বাই 2 কে আমি কি লিখতে পারি, যে সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস বিটা বাই 2, এটা লিখতে পারি। অবশ্যই লিখতে পারি। তো এই পাশ থেকে আর ওই পাশ থেকে সাইন স্কোয়ার উড়ে গেল, কি পড়ে থাকলো, আলফা ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস বিটা বাই 2। তো আলফা ইকুয়াল টু, এটা লসাগু করো, 2 পাই মাইনাস বিটা, কোনাকুনি গুণ করো, এটা হয়ে যাবে তোমার 2 আলফা ইকুয়াল টু পাই মাইনাস বিটা। এই বিটাটাকে এপারে নিয়ে আসো, তো কি হয়ে যাবে, 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই। এটা তুমি চেক করো কোন অপশানে দেওয়া আছে, এটাই হচ্ছে তোমার সঠিক। বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্ন 5 দাগ। 1/5 প্রশ্নটা কি বলছে, বলছে একটি শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাস যথাক্রমে h, l, d হলে l স্কোয়ার মাইনাস h স্কোয়ার বাই d স্কোয়ার এর মানটা কত হবে? তো আগে আমি একটা শঙ্কু আঁকি, এটা একটা শঙ্কু, একটা শঙ্কু। এই শঙ্কুর কি বলছে, আমার উচ্চতা বলছে এখানে আমার কত, h, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে কি ব্যাস। এই উচ্চতাটা আমি নাম দিলাম h, আর তির্যক উচ্চতা মানে এটা, তির্যক উচ্চতা মানে হচ্ছে এটা, তো এটার নাম নাম দেওয়া আছে, এটা হচ্ছে l। আর এটার ব্যাস বলছে কত, এটার ব্যাস বলছে এখানে আমার d, ব্যাস বলছে d হলে, আচ্ছা এটার ব্যাস তো d বলছে, তো ব্যাসার্ধ কত হয়ে যাবে, d বাই 2। আমি নিচে লিখলাম এই ব্যাসার্ধটা হয়ে যাবে d বাই 2। তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, দেখো উচ্চতা, অতিভুজ আর ভূমি, বুঝতে পারলে? তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে d স্কোয়ার বাই 4, এটা লিখতে পারি। এবার আমাকে মানটা কি বার করতে বলছে, যে l স্কোয়ার মাইনাস h স্কোয়ার বাই d স্কোয়ার। তো l স্কোয়ার মাইনাস h স্কোয়ার বাই d স্কোয়ার এর মানটা আমাকে বার করতে হবে। তো এটার মানটা যদি বার করি, তো l স্কোয়ার মানে কি, h স্কোয়ার প্লাস d স্কোয়ার বাই 4, h স্কোয়ার প্লাস d স্কোয়ার বাই 4, এটা মাইনাস h স্কোয়ার থেকে গেল বাই d স্কোয়ার, এখান থেকে h স্কোয়ার কেটে গেল, তো d স্কোয়ার, এই 4টা নিচে চলে আসলো, 4 ইন্টু d স্কোয়ার, আবার d স্কোয়ার কেটে গেল, তো মানটা কি পড়ে থাকলো, 1/4। এটাই তোমার হচ্ছে সঠিক অ্যান্সার, এটাই সঠিক অ্যান্সার। চলো একের লাস্ট অঙ্ক 6 দাগ। বলছে 6, 7, x, 8, y, 16 সংখ্যাগুলির গড় 9 হলে কোনটা অপশন সঠিক হবে, এটা আমাকে দেখতে হবে। তো দেখি একের লাস্ট অঙ্ক 6 দাগ। কি বলছে, 6, 7, x, 6, 7, x, 8, y, এর পর কত আছে 16, এই সংখ্যাগুলির গড় বলছে আমাকে 9 হলে কোনটা অপশন সঠিক হবে। তো সংখ্যাগুলির গড় কিভাবে বার করতে হয়, এই এই
প্রত্যেকটা সংখ্যার যোগফল বাই কয়টা সংখ্যা আছে ওটা দিয়ে ভাগ। এটি সংখ্যার যোগফল কত হবে? 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 16। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 ছটা সংখ্যা আছে। এর মানটা কত দেওয়া আছে? 9। এটা সলভ করো। এটা তোমার কত হবে? 6 আর 7 যোগ করলে কত? 13। 13 আর 8 যোগ করলে হচ্ছে 21। 21 আর 16 যোগ করলে কত? 21 আর 16 যোগ করলে কত হয়ে যাবে? 37। তো উপরে কি পড়ে থাকছে? এক্স প্লাস ওয়াই প্লাস 37। নিচে পড়ে থাকলো 6 ইকুয়াল টু 9। এটা কোনাকুনি গুণ করো। তো এক্স প্লাস ওয়াই প্লাস 37 কোনাকুনি যদি গুণ করি তো 6 9 কি হয়ে যাবে? 54 হয়ে যাবে। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে? 54 মাইনাস 37। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা কত হয়ে যাবে? দেখো 14 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 7, 5 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 1 17। তো তোমার এক্স প্লাস ওয়াই এর মানটা কত আসলো? 17 চলে আসলো। এটা কোনটা অপশানে আছে? ওটা হচ্ছে সঠিক অ্যান্সার। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 17। চলো এবার 2 এর অঙ্কগুলোতে চলে যাই। শূন্য স্থান 2 এর 1 শূন্য স্থান। আমার প্রথম প্রশ্নটা বলছে এখানে যে BCX ইকুয়াল টু CAY ইকুয়াল টু ABZ হলে X:Y:Z এর মানটা আমাকে বার করতে হবে। তো প্রশ্নটা তো কি? BCX ইকুয়াল টু কত বলছে? CAY ইকুয়াল টু ABZ। এখান থেকে আমার X:Y:Z এর মানটা বার করতে হবে। তো আমি প্রথমে এই দুটো নিব, এই দুটো প্রথমে নিব, তারপরে এই দুটো নিব। তো এই দুটো যদি নিই তো কি হয়ে যাবে? BCX ইকুয়াল টু CAY। এখান থেকে আমি এক্স বাই ওয়াই এর মানটা যদি বার করি তো কত আসবে? CA ইকুয়াল টু BC। CC কেটে দাও। তো এক্স বাই ওয়াই এর মানটা কত আসলো এখানে? A বাই B। মানে X:Y এর মানটা কত আসলো এখানে? A:B। তারপরে ক্ষেত্রে কি করব? যে CAY ইকুয়াল টু ABZ। এখান থেকে আমি ওয়াই বাই জেড এর মানটা যদি বার করি তো কি হয়ে যাবে? AB বাই CA। এটার ক্ষেত্রে আমার A কেটে গেল। তো ওয়াই বাই জেড এর মানটা কি পড়ে থাকলো? B বাই C। মানে Y:Z এর মানটা হয়ে গেল আমার এখানে B:C। তো এখানে আমার দেখো উভয় ক্ষেত্রে ওয়াই এর মানটা কত? B। এখানে ওয়াই এর মানটা হচ্ছে B। তো X:Y:Z এর মানটা কত চলে আসবে? A:B:C। এটা হচ্ছে তোমার অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন 2 এর 2। আচ্ছা 2 দাগের অঙ্কটা কি বলছে? বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% এবং প্রথম বছরের শেষে মূলধন P টাকা হলে তৃতীয় বছরের শুরুতে মূলধন কত হবে? তো এখানে এই প্রশ্নটা যখন তুমি পড়বে তখন প্রশ্নটা একটু জটিল লাগবে। দেখো ভাষাটা জটিল করে দেওয়াই আছে যে প্রথম বছরের শেষে তৃতীয় বছরের শুরুতে মূলধন কত হবে। এই প্রশ্নটা একটু জটিল তোমাকে লাগবে, কিন্তু জটিল না। প্রশ্নটা ভালোভাবে পড়ো, কোনো জটিল লাগবে না। এখানে বলছে যে প্রথম বছরের শেষে মূলধন যদি পি হয়, লেখা আছে এখানে প্রথম বছরের শেষে মূলধন হচ্ছে পি। তো দ্বিতীয় বছরের শুরুতে আমার মূলধনটা পি থাকবে। ওটা শেষে বলছে মূলধন পি, তো দ্বিতীয় বছরের শুরুতে অবশ্যই আমার পি থাকবে ওটা। এবার তৃতীয় বছরের শুরুতে আমার মূলধনটা কত থাকবে? আমার মূলধনটা দেওয়া আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এন এর মান কত এখানে? 1 বছর, কারণ প্রথম বছর বলছে, তৃতীয় বছর বলছে, তো এখানে কি আমার 1 বছর থাকছে। মানে অ্যান্সারটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, মানে এন এর মান হচ্ছে 1 বছর। বুঝতে পারলে? চলো 2 এর 3 দাগের অঙ্ক বলছে যে x1 x2 x3 ডট 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 x100 পর্যন্ত দেওয়া আছে, এটির মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তো চলরাশিগুলির মধ্যমা কত হবে? এটা খুব একটা সহজ একটা অঙ্ক, যে x1 x2 x3 এরকম করে করে কত দেওয়া আছে? x 100 পর্যন্ত দেওয়া আছে। তো এরকম করে করে আমি যদি লিখি
তো এক্স 50 চলে আসলো, এক্স 50, তারপর কত আসবে এক্স 51, তারপর এক্স 52, এরকম করে করে কত আসবে তোমার এক্স 100। এবার আমি শুধু মাঝখানেরটি কেন লিখলাম, যে গড় বার করার জন্য, বুঝতে পারলে? তো গড় এখানে কত হয়ে যাবে, আচ্ছা গড় বলছে না মধ্যমা বলছে, মধ্যমা বলছে, তো মধ্যমা তোমার কত হয়ে যাবে এখানে, যে এই প্রথম 50টা পদ বাদ হয়ে গেল, দ্বিতীয় 50টা পদ বাদ হয়ে গেল, তো আর মাঝখানে কি কোনো সংখ্যা পড়ে থাকছে, কোনো এক্স এর টার্ম পড়ে থাকছে না, মানে প্রথম 50টা এদিকে হয়ে গেল আর দ্বিতীয় 50টা এদিকে হয়ে গেল, মাঝখানে তো কোনো কিছু পড়ে থাকছে না। তো আমার মধ্যমাটা কিভাবে বার করব, যে এক্স 50 প্লাস এক্স 51 এই দুটোর কি হয়ে যাবে, যোগফলের 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে তোমার মধ্যমা, তোমার এটাই ফাইনাল অ্যান্সার। চলো তারপরের অঙ্কে 4 দাগ, এখানে বলছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই, তাহলে এডি অনুপাত এবি এর মানটা কত হবে? দেখো এখানে একটা ত্রিভুজ আছে এবিসি, এটা একটা ত্রিভুজ এ বি সি, তো এ বির মধ্যবাহু বলছে ডি, ডি নিলাম, আর এসির মধ্যবাহু বলছে ই, ই, তো আমাকে কিসের মান বার করতে হবে, যে এখানে এডি ইস টু এবি, এডি অনুপাত এবি এর মানটা আমাকে বার করতে হবে যে কত আসবে। তো একটু দেখো ভালো করে, আমি এই পুরোটার মান নিলাম এক্স, এই পুরোটার মান নিলাম আমি কত এক্স, এক্স নিলাম, তো অর্ধেকটা কত হয়ে যাবে x/2 হয়ে যাবে, এই অর্ধেকটা আমার x/2 হয়ে যাবে, পুরোটা যদি আমার x হয়, এ বি এর মান যদি x হয়, তো এডি এর মান কত হয়ে যাবে x/2 হয়ে যাবে। তো এখানে আমার এডি অনুপাত এ বির মানটা বার করতে হবে, তো এখানে এডির মান কত, এডি মানে কি অর্ধেকটা, মানে কত x/2 অনুপাত এবি, এবি কত এখানে পুরোটা মানে এক্স, এবার 2 দিয়ে গুণ করো, তো এক্স অনুপাত কত হয়ে যাবে 2x, তো এটা হয়ে যাবে 1:2, এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার, বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্ন 5 দাগ, বলছে দুটি গোলকের আয়তনের অনুপাত 8:1 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 2/5 বলছে দুটি গোলকের আয়তনের অনুপাত, তো আয়তনের গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, তো এখানে দুটি গোলকের অনুপাত বলছে, তো r1 কিউব বাই r2 কিউব, মানে 4/3 পাই r2 কিউব, এর মানটা আমাকে বলে দেওয়া আছে কত 8/1, এখানে 4/3 পাই কেটে গেল, তো r1/r2 এর মানটা কত থাকছে তোমার, এটা যদি কিউব করি, আচ্ছা এটা হ্যাঁ এটা 8 এর যদি কিউব করি তো 2^3 হয়ে যাচ্ছে, তো এখানে r1/r2 এর মানটা হয়ে যাচ্ছে 2/1, বুঝতে পারলে? তো এখানে আমার বক্রতলের ক্ষেত্রফল অনুপাতটা বার করতে হবে, তো গোলকের বক্রতলের সূত্র হচ্ছে 4πr², যেহেতু অনুপাত বার করতে বলছে, তো r1² বাই 4πr2², 4π কেটে দাও, r1/r2 তার হোল স্কোয়ার মানে কত হয়ে যাবে 2/1, তার হোল স্কোয়ার করলে কত হয়ে যাবে 4/1, তো এটা অ্যান্সারটা কত পড়ে থাকলো 4:1, এটা হচ্ছে তোমার অ্যান্সার, বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্ন 2/6 লাস্ট অঙ্ক, এখানে বলছে 3 - cos θ এর ক্ষুদ্রতম মান কত হবে? 2/6 বলছে 3 - cos θ এর ক্ষুদ্রতম মান কত হবে? তো আমার cos θ মানটা কি থাকে, যে -1 থেকে 1 এর মধ্যে থাকে, তো cos θ বৃহত্তম মান কি, cos θ এর বৃহত্তম মান কত 1, cos θ বৃহত্তম মান কত 1, তো এক্ষেত্রে কি হয়ে যাবে 3 - cos θ বৃহত্তম মান হচ্ছে 1, তো এটা হয়ে যাচ্ছে তোমার 3 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 2, এটা তোমার ক্ষুদ্রতম মান, মানে 3 - cos θ ক্ষুদ্রতম মান হচ্ছে 2, বুঝতে পারলে? চলো 3 এর অঙ্কগুলাতে সত্য মিথ্যা, 3 1 সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন বলছে যে x সমানুপাতিক z, y সমানুপাতিক z হলে xy সমানুপাতিক z হবে, এটা আমাকে মিথ্যা লাগছে। দেখো x আর y যদি গুণ করি তো এখানে z² হয়ে যাচ্ছে,
এটা প্রথমটা আমার মিথ্যা হয়ে যাচ্ছে, প্রথমটা হয়ে যাচ্ছে মিথ্যা, মিথ্যা। 2 নম্বর চলো, বলছে কিছু টাকা 20 বছরে 10% হার সরল সুদে দ্বিগুণ হয়। কিছু টাকা কি 20 বছরে কি দ্বিগুণ হয় 10% হারে? এটা 20 বছরে হবে না 10 বছরে হবে? একটু ভাবো। আমি এর আগে এই অঙ্কটা করিয়েছিলাম, মানে সত্য মিথ্যাতে ছিল না, তোমার একের অঙ্কগুলোতে ছিল, ওখানে এই অঙ্কটা করেছিলাম যে কোনো টাকা 20 বছরে না 10 বছরে দ্বিগুণ হবে 10% হারে। এটা আমার 20 বছর হবে না, এটা 10 বছরে হবে। আমার 10 বছর হয়ে যাবে কত? কোনো টাকা দ্বিগুণ হয়ে যাবে। তো এটা হয়ে যাচ্ছে তোমার মিথ্যা, মিথ্যা। 3 এর 3 বলছে 3472561825 এর মধ্যমা হবে কি 5? আচ্ছা, এই সংখ্যাগুলোকে আগে তোমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আগে সাজাও, তারপর মধ্যমাটা দেখো যে 5 আসছে কিনা। যদি আসে তো সত্য হয়ে গেল, না আসলে মিথ্যা হয়ে গেল। এটা তোমাদের কাজ থাকলো। চলো 4 দাগের অঙ্কে, যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্র ও স্পর্শ বিন্দু দিয়ে কি একটি বৃত্ত আঁকা সম্ভব? এটা চেক করবে। যে দুটি বৃত্ত আঁকবে এবং পরস্পরকে কি করবে? স্পর্শ করাবে। মানে এমন ভাবে দেখো, এরকম ভাবে, যেটা 4 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা কি সত্য হবে না মিথ্যা হবে এটা তোমরা দেখে নিবে, মিথ্যা হবে না সত্য হবে এটা তোমরা দেখে নিবে। 4 দাগের অঙ্কটা হচ্ছে যে এটা একটা বৃত্ত আছে আর এটা একটা বৃত্ত আছে, কি করছে? পরস্পরকে স্পর্শ করছে। তো এটার কেন্দ্র এটা, এটার কেন্দ্র এটা, তো দুটো কি হয়ে যাচ্ছে? এটা কেন্দ্র এটা, তো এখানে স্পর্শ করছে আর এখানে স্পর্শ করছে। তো এক্ষেত্রে কি আমার একটা বৃত্ত কি তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে না। দেখো এরকম একটা আমার কি হচ্ছে? ঘনবস্তু তৈরি হচ্ছে। দেখো এরকম একটা ঘনবস্তু তৈরি হলো। এটা তো আমার কোনো বৃত্ত না, এটা অন্য কিছু হয়ে গেল, মানে এটা একটা লেন্স হয়ে গেল। তো এটা তো তোমার কোনো কি বলে বৃত্ত হচ্ছে না। তো এটা হয়ে গেল তোমার মিথ্যা, মিথ্যা। চলো 5 দাগের অঙ্কে বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও ঘনফল সমান হলে বাহুর দৈর্ঘ্য হতে হবে 6 একক। এটা সত্য। দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6a²। এর সঙ্গে যদি আমার ঘনফলটা যদি সমান হয়ে যায়, ঘনফলটা যদি সমান হয়ে যায়, তো আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 হবে। বুঝতে পারলে? তো এটা হয়ে যাবে আমার সত্য। আবার 5 দাগের অঙ্কটা হয়ে যাবে কি? সত্য। 3 এর লাস্ট অঙ্ক 6 দাগ কি বলছে? 5 cos² θ প্লাস sin² θ এর ক্ষুদ্রতম মান কি 0? আচ্ছা, এই অঙ্কটা করাতে হবে। 5 cos² θ প্লাস sin² θ এর ক্ষুদ্রতম মানটা কি 0 হবে? তো দেখি, 5 cos² মানে লিখবো 1 - sin² θ প্লাস sin² θ গুণ করো 5 - 5 sin² θ প্লাস sin² θ। তো 5 - 5 sin² θ প্লাস sin² θ, এটা যাবে 4 sin² θ। তো sin থিটার মানে sin² θ সর্বনিম্ন মান কি? যেহেতু ক্ষুদ্রতম বলছে, তো sin² θ সর্বনিম্ন মান কি? 1। সর্বনিম্ন মান হচ্ছে 1। তো 5 - 4 × 1, এটা হয়ে যাবে তোমার 5 - 4 = 1। এটা হচ্ছে তোমার অ্যান্সার। মানে এটা হয়ে যাবে তোমার কি? মিথ্যা। আমার প্রশ্নতে 0 বলছে, আমার এখানে আসলো 1, এটা হয়ে গেল তোমার মিথ্যা। তো আজকের এই ক্লাসটা হয়ে গেল শেষ। এর পরের দিন আমি তোমাদের নিয়ে চলে আসবো সেট নম্বর 13, এটা সেট নম্বর 12। তো এর পরের দিন নিয়ে চলে আসবো সেট নম্বর 13। তো সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো এর পরের দিন দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।